একটা মোরগ আর একটা রত্ন শুনলে মনে হয় আরে এ তো একটা বাচ্চাদের গল্প তাই না? কিন্তু যদি বলি এই সহজ সরল গল্পের ভেতরেই লুকিয়ে আছে মূল্যবোধ, জ্ঞান আর এমনকি গল্প বলার পদ্ধতি নিয়ে শত শত বছরের এক বিরাট বিতর্ক। চলুন আজ এই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। গল্পটা শুরুই হয় এই কথাগুলো দিয়ে। মোরগটা বলছে, আমার কাছে মানে দুনিয়ার সব দামি রত্নের চেয়ে এক দানা জব অনেক বেশি প্রিয়। ভাবা যায়, এই সামান্য একটা কথাই কিন্তু সব বিতর্কে জন্ম দিয়েছে। তো এই আলোচনায় আমরা এগোবো কিভাবে? প্রথমে আমরা দেখব মোরগের রত্ন খুঁজে পাওয়ার মূল গল্পটা। তারপর আসবে সেই বড় প্রশ্নটা, মোরগটা কি বোকা নাকি জ্ঞানী? এরপর আমরা ডুব দেব গল্পের নানান নৈতিক ব্যাখ্যায়, এমনকি এটা কিভাবে উপকথা নিয়েই এক উপকথা হয়ে উঠল সেটাও দেখব। আর সবশেষে বোঝার চেষ্টা করব ওই রত্নটার আসল মূল্যটা কি। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক মূল গল্পটাতে। একদম বেসিক, গল্পটা আসলে কি নিয়ে? যেভাবে আমরা সাধারণত গল্পটা শুনে থাকি, চলুন সেটা একবার দেখে নিই। গল্পটা একদম সোজাসাপটা। দেখুন, 4টে ধাপ। একটা মোরগ, সে গোবরের গাদায় খাবার খুঁজছিল। হঠাৎ সে একটা দামি রত্ন খুঁজে পেল, কিন্তু সে ওটাকে পাত্তাই দিল না। সাপ বলে দিল তার কাছে একটা জবের দানা এর চেয়ে অনেক বেশি দামি। দেখতে তো খুবই সাধারণ, তাই না? কিন্তু এই সরলতার মধ্যে কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে। এই ছোট্ট একটা ঘটনায় বছরের পর বছর ধরে এত বিতর্কের জন্ম দিয়েছে। আর এই সরল গল্পটাই আমাদের নিয়ে আসে একেবারে মূল প্রশ্নটার সামনে, সেই ধাঁধা যা শত শত বছর ধরে পাঠকদের ভাবিয়েছে। মোরগটা আসলে কি, বোকা নাকি জ্ঞানী? মোরগ তো পরিষ্কার করেই দিয়েছে ওর কি চাই। ওর চাই জব, রত্নটত্ন নয়। কিন্তু এই পছন্দটাকে কিভাবে দেখা হবে? এটা কি নিছকই বোকামি, নাকি এর পেছনে গভীর কোনো জ্ঞান লুকিয়ে আছে? এইখানে কিন্তু গল্পের আসল মজাটা। দেখুন, দুটো দিকই আছে। একদিকে মনে হতে পারে মোরগটা একটা বোকা, সে শুধু নিজের খিদে নিয়ে ভাবে, রত্নের আসল দাম কি তা বোঝার ক্ষমতাই তার নেই। কিন্তু অন্যদিক থেকে ভাবলে সে কিন্তু দারুণ জ্ঞানী। সে জানে তার ঠিক কী দরকার। দুনিয়ার ধন সম্পদের প্রতি তার কোনো লোভই নেই। এই যে দুটো একেবারে উল্টো ধারণা, এটাই গল্পটাকে এত ইন্টারেস্টিং করে তুলেছে। আর জানেন, এই যে বোকা নাকি জ্ঞানের লড়াইটা, এটা কিন্তু আজকের নয়। যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক এই একটা গল্পের উপর নিজেদের মতো করে নৈতিকতার প্রলেপ দিয়েছেন। এই টাইমলাইনটা একবার দেখুন। সেই 12 শতক থেকে শুরু করে 18 শতক পর্যন্ত, মানে মারি ডি ফ্রান্স থেকে টমাস বিউইক, সবাই এই গল্পটাকে নিজের মতো করে ব্যাখ্যা করেছেন। এখান থেকেই বোঝা যায় একটা সাধারণ গল্প কিভাবে বিভিন্ন সময়ের বিভিন্ন সমাজের আয়না হয়ে উঠতে পারে। আর এই টেবিলটা তো আরও মজার। ব্যাখ্যাগুলো দেখুন কত আলাদা। টানসেন বলছেন জ্ঞানী লোকেরা প্রয়োজনের জিনিসই বেশি পছন্দ করে, আবার লেস্ট্রেঞ্জ বলছেন এটা সৎ পরিশ্রমের আশীর্বাদের গল্প। অন্যদিকে লা ফন্টেইন বলছেন মোরগটা হলো সেই সব মানুষের প্রতীক যারা কোনো কিছুর আসল মূল্যই বোঝে না। মানে কেউ প্রশংসা করছে তো কেউ সমালোচনা, সবই আছে। তাহলে কি দাঁড়ালো? গল্পটা আসলে একটা ফাঁকা ক্যানভাসের মতো। যে যেমন, সে তার নিজের মূল্যবোধের রং দিয়ে এটাকে ভরে তুলেছে। গল্প একটাই, কিন্তু তার শিক্ষা হয়ে গেছে অনেক। তবে গল্পটা কিন্তু এখানেই শেষ না। এর আরও একটা স্তর আছে, আরও একটা গভীর মানে আছে। আর এটা জানলে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে। এটাই সেই আহা মোমেন্ট, যখন আমরা বুঝি এটা শুধু একটা গল্প নয়, তার চেয়েও বেশি কিছু। অনেক বিশেষজ্ঞের মতে মোরগ ও রত্ন আসলে একটা মেটাফেবল। মেটাফেবল মানে কি? মানে উপকথা নিয়েই আরেকটা উপকথা। এটা এমন একটা গল্প যা আমাদের শেখায় যে উপকথাগুলো আসলে কিভাবে পড়া উচিত। ব্যাপারটা এমন যে লেখক যেন বইয়ের শুরুতেই এই গল্পটা রেখে একটা নির্দেশিকা দিয়ে দিচ্ছেন। মোরগটা এখানে হলো সেই পাঠক যে গল্পের আসল মূল্যটা ধরতে পারে না। আর রত্নটা, ওটাই হলো গল্পের ভেতরে লুকিয়ে থাকা জ্ঞান। সোজা কথায় লেখক বলতে চাইছেন শুধু জবের দানা খুঁজলে চলবে না, আসল সম্পদ মানে জ্ঞানটাকেও খুঁজে বের করতে হবে। মধ্যযুগের একটা ব্যাখ্যায় তো একদম সোজাসুজি বলেই দেওয়া হয়েছে, মোরগ তুমি হলে বোকার প্রতীক, আর রত্ন হল জ্ঞানের প্রতীক। এর চেয়ে পরিষ্কার বার্তার কি হতে পারে, তাই না? সোজা কথা, মোরগের মতো বোকা হলে চলবে না। তো এত সব ব্যাখ্যার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? রত্নটার আসল মূল্য তাহলে কি? চলুন এবার সবটা মিলিয়ে এর অর্থটা বোঝার চেষ্টা করি। শেষ পর্যন্ত এই উপকথাটা আসলে একটা আয়নার মতো। আমরা যখন গল্পের দিকে তাকাই তখন আসলে মোরগ বা রত্নকে দেখি না, আমরা নিজেদেরই দেখি। যার কাছে জ্ঞান দামি, সে রত্নটার মধ্যে জ্ঞান খুঁজে পায়। আর যে বাস্তববাদী, সে জবের দানার প্রয়োজনীয়তাটাই বড় করে দেখে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, রত্নটা আসলে কিসের প্রতীক?
এটা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে জ্ঞান, কারো কাছে সম্পদ, আবার কারো কাছে হয়তো এটা শিল্পের প্রতীক বা শুধুই সরলতার। এর আসল মানেটা কি হবে তা পুরোপুরি নির্ভর করে যে পড়ছে তার ওপর। আর এই উপকথার আসল জাদুটা কিন্তু এখানেই। এটা শুধু মোড়গের বিচার করে না, বরং আমাদের সবার সামনে একটা প্রশ্ন ছুড়ে দেয়। জীবনে কোনটা বেশি মূল্যবান, তাৎক্ষণিক প্রয়োজন নাকি চিরস্থায়ী জ্ঞান? এই পছন্দটা আমাদেরকেই করতে হয়। শেষমেশ এই 1000 বছরের পুরনো গল্পটা আমাদের প্রত্যেকের জন্য একটা ব্যক্তিগত প্রশ্ন রেখে যায়। যদি গোবরের গাদায় ওই রত্নটা খুঁজে পাওয়া যেত, তাহলে সেটা কিসের বিনিময়ে বদলানো হতো? জীবনে কোনটা আমাদের রত্ন আর কোনটা আমাদের জব? ভাবনার বিষয়, তাই না?